যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। পুলিশ প্রধান হিসেবে চৌধুরী আব্দুল আল মামুন কোনো বিতর্কে তিনি জড়াননি, তিনি একেবারে নিট অ্যান্ড ক্লিন। ইতিহাস সৃষ্টি করেছে চৌধুরী আব্দুল আল মামুন। ইতিহাস সৃষ্টিটা হচ্ছে এরকম যে বাংলাদেশের ইতিহাসে কোনো পুলিশ প্রধান দুইবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে। চৌধুরী আব্দুল আল মামুন প্রথম চুক্তিভিত্তিক নিয়োগ পান 2023 সালে 9 জানুয়ারি 1.5 বছরের জন্য, এবং সর্বশেষ 5 জুলাই 2024-এ তাকে আবার 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এর পেছনে হয়তো অনেক কারণ রয়েছে। সবচেয়ে যে কারণটি উল্লেখযোগ্য, যেটি আমার কাছে মনে হয়েছে, যে অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বা গণমাধ্যম কর্মী বা অন্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে যে বিষয়টি বোঝা গেছে, সেটি হচ্ছে যে চৌধুরী আব্দুল আল মামুন এমন একজন ব্যক্তি যিনি আসলে সকল বিতর্কের ঊর্ধ্বে ছিলেন। পুলিশ কর্মকর্তা হিসেবে যে তার যে দায়িত্ব, সে দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেছেন এবং সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে চৌধুরী আব্দুল আল মামুন তিনি যখন র্যাবের প্রধান ছিলেন, তাকে কিন্তু আমেরিকার ফেডারেল রিজার্ভ স্যাংশন দেয়, এবং স্যাংশন দেওয়ার পরেও তিনি কিন্তু একদম বিচলিত হননি, একদম দমে যাননি। তাকে যে দায়িত্বগুলো দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, সেই দায়িত্বগুলো আসলে তিনি সঠিকভাবে পালন করেছেন। বিভিন্ন দেশে এদেশের সম্মান বিনষ্ট করার জন্য, এদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্য দেশীয় যে কুচক্রী মহল জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। পরবর্তীতে তিনি র্যাবের ডিজি থেকে আইজিপি হন, পুলিশ প্রধান হন বাংলাদেশের। এবং এই পুলিশ প্রধান হওয়ার পরে বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম, সহিংসতা, হত্যা, সন্ত্রাস, এই যত কার্যকলাপ চলেছে, রাজনীতির আবরণেই হোক বা নানান কারণেই হোক, সেগুলো কিন্তু তার আসনে বসে তিনি সঠিকভাবে দায়িত্বগুলো পালন করেছেন বিতর্কের ঊর্ধ্বে থেকে। তিনি আজ পর্যন্ত কোনো কথা, এখনো পর্যন্ত কোনো একটি কথা মানে গণমাধ্যমে বিতর্কিত হয়, সাধারণ মানুষের মনে একেবারেই একটু বিরক্তির উদ্বেগ ঘটায়, এই জাতীয় কোনো কথা, কোনো শব্দ তিনি আজ পর্যন্ত কোথাও উল্লেখ করেননি, তিনি বলেননি। এবং তিনি যখন র্যাবের প্রধান ছিলেন, স্যাংশন পাওয়ার পর থেকে তিনি যে সংযত হয়ে গেছেন বিষয়টি তা না। ফাঁকা ঢাকা, ছিনতাই, এই সকল বিষয় বিবেচনায় নিয়ে, এরপরে যানজট, এই সকল সব কিছু বিবেচনা নিয়েই অন্যান্য বছর যেভাবে আমরা নিরাপত্তা দিয়েছি এবারও আমরা দিব। তার উপর যে দায়িত্বগুলো সরকার নিরূপণ করেছিল, সেই দায়িত্বগুলো তিনি সঠিকভাবে পালন করেছেন এবং একদমই বিচলিত হননি, যেটি আমি বারবার বলছি। এবং অনেকেই হয় কি যে স্যাংশন পাওয়ার পরে একটু ঘাবড়ে যায়, তার পরবর্তী ভবিষ্যৎ কর্ম পদ্ধতি কী হবে। কারণ ফেডারেল রিজার্ভের স্যাংশনটা হচ্ছে এরকম যে তিনি চৌধুরী আব্দুল আল মামুন কিন্তু বাংলাদেশের বাইরে গিয়ে কোনো ক্রেডিট কার্ড তিনি ব্যবহার করতে পারবেন না। সুইফট কোড যে কোড, সেই কোড ব্যবহৃত কোনো ক্রেডিট কার্ড তিনি ব্যবহার করতে পারবেন না। বাংলাদেশের অভ্যন্তরে যে এটিএম কার্ডগুলো রয়েছে, যে ডেবিট কার্ডগুলো রয়েছে, সেগুলো সম্ভবত তিনি ব্যবহার করতে পারবেন। এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কিছু করতে পারবেন না, হয়তো তার সেখানে যাওয়ার কোনো প্রয়োজনও নাই, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতেই হবে এমন কোনো বিষয় না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো ব্যক্তিকে স্যাংশন দেয়, তখন তাকে ফলো করে কিন্তু ইউরোপ, কানাডা এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। তাতেও কিন্তু চৌধুরী আব্দুল আল মামুন একদম দমে যায়নি এবং একদম বিচলিত হয়নি। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। যখন 9 জানুয়ারি 2023-এর তাকে নতুন করে 1.5 বছরের চুক্তিভিত্তিক দেয়া হয়েছিল, তখনও কিন্তু তিনি সার্বিকভাবে, সুষ্ঠুভাবে তার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেছেন সকল কিছুর বিতর্কের ঊর্ধ্বে থেকে। কারণ আপনারা জানেন যে 2023-এর শেষ নাগাদ এবং 24-এর প্রথম সপ্তাহে কিন্তু আমাদের 12তম সংসদ নির্বাচন হয়। এই সংসদ নির্বাচনকে ঘিরে আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর যে প্রোটেস্ট, যে অবরোধ, যে হরতাল, যে বিভিন্ন কর্মসূচি, অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলো কিন্তু চৌধুরী আব্দুল আল মামুন তিনি তার পদে থেকে, দায়িত্ব থেকে এবং বলা চলে বিতর্কের ঊর্ধ্বে থেকে তিনি সঠিকভাবে পালন করেছেন। যার প্রেক্ষিতে সরকার হয়তো মনে করেছে যে তাকে আবার
ইতিহাস সৃষ্টি করবার জন্য নতুন করে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হোক, এবং সেটি করেছে সরকার। গত 5 জুলাই চৌধুরী আব্দুল আল মামুনকে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় পুলিশ প্রধান হিসেবে, বাংলাদেশের পুলিশ প্রধান হিসেবে। সম্মানিত সাংবাদিকবৃন্দর মাধ্যমে সমগ্র নাগরিকবৃন্দকে, দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, সব কিছু বিবেচনা করে সরকার বিভিন্নমুখী ব্যবস্থা নিয়েছে। আর তিনি আসলে একটা বিষয়ে লক্ষণীয়, তিনি সরকার বা বিরোধী বা কোনো পক্ষের কিন্তু বা বিপক্ষের তার বিরুদ্ধে কখনো আঙ্গুল উঠেনি, এবং তার বিরুদ্ধে তার কোনো কথায় কখনো কেউ আহত হয়নি বা কখনো কেউ একেবারে মুষড়েও পড়েনি যে আসলে পুলিশ প্রধান হিসেবে সরকারের একটি প্রতিষ্ঠানের এত বড় দায়িত্ব পালনকারী একজন ব্যক্তি কী করে এই জাতীয় কথা বলেন। তিনি কিন্তু এমন কোনো কথা বা বিতর্ক সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত তিনি নেননি। বাংলাদেশ পুলিশের আইনে যতটুকুন বলে, বিধানে যতটুকুনই আছে তিনি ততটুকুন করেছেন এবং ততটুকু বলার চেষ্টা করেন। সেটি সর্বোপরি সম্প্রতি কিন্তু বেনজির আহমেদ, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে যে বাংলাদেশ পুলিশ এবং সাধারণ মানুষ এবং গণমাধ্যম নানান জায়গায় যে পুলিশ বাহিনীর উপর যে একটা বিরূপ মনোভাব সাধারণ মানুষের মধ্যে হয়তো অনেকটা পড়েছে, এবং পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার মতো যে একটি ঘটনা অনেকে মনে করেন যে এই জাতীয় ঘটনা ঘটেছে, যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে তার যে অবৈধ সম্পদ, তার এই যে লুকিয়ে যাওয়া, একজন পুলিশ প্রধান হিসেবে নিজেকে মানে লুকিয়ে রাখা একেবারেই সেটি আসলে কাম্য না। কারণ হচ্ছে এত বড় একজন কর্মকর্তা হয়ে দুর্নীতি দমন কমিশন একজন সাবেক পুলিশ প্রধানকে ডেকেছে আর তিনি অনুপস্থিত, তিনি কোথায় আছেন পৃথিবীর কেউই জানে না। আমাদের যে শুদ্ধি অভিযানের বিষয়টা যেটা বলেছেন, আমাদের যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না। হয়তো অনেকে জানে, কিন্তু এটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট না, কারো কাছে তিনি স্পষ্ট নন যে সাবেক পুলিশ প্রধান কোথায় আছেন। এবং দিনের পর দিন, মাসের পর মাস কিন্তু সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে সংবাদ প্রচার হয়েছে, তার অবৈধ সম্পদ নিয়ে। তিনি পুলিশ প্রধান থাকা অবস্থায়, র্যাবের ডিজি থাকা অবস্থায়, ডিএমপি কমিশনার থাকা অবস্থায় তিনি যেভাবে সম্পদের মালিক হয়েছেন এবং যত বিতর্ক হয়েছে, পুলিশ বাহিনী আসলে সেই কারণে তারা একটু মানসিকভাবে পীড়নের মধ্যে রয়েছে। যেমন একজন সাবেক পুলিশ প্রধান কি করে এইভাবে বিতর্কের জন্ম দিতে পারে, হয়তো অনেকে বলে অনেকে বলে না। তারপরেও কিন্তু এই যে পুলিশ বাহিনীর মনোবল একটু হলেও যে একটু দুর্বল হওয়া, সেটি কিন্তু চাঙ্গা করবার জন্য পুলিশ প্রধান, বর্তমান যে পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন একটু ভালো ভূমিকা রেখেছেন। তিনি কিন্তু এমন কোনো বক্তব্য সাবেক পুলিশ প্রধান নিয়ে বা কোনো ডিআইজিকে নিয়ে, একজন ডিআইজির অনেক সম্পদ হয়েছে বলে তথ্য এসেছে, এবং সাবেক পুলিশ কমিশনারকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এবং দুদকে যে আলাপ আলোচনাগুলো চলছে, সমস্ত কিছু কিন্তু চৌধুরী আব্দুল আল মামুন অবজার্ভ করেছেন এবং তিনি বুদ্ধিমানের মতো কাজ করেছেন। না, আমরা তো অন্য ইস্যু নিয়ে, আমাদের সম্পূর্ণরূপে আমাদের পুলিশ আমাদের কিছু ইস্যু নিয়ে আমরা কথা বলতে এসেছি। এমন কোনো বিতর্কিত মন্তব্য করেননি যার কারণে আসলে কেউ এই চৌধুরী আব্দুল আল মামুনের দিকে কোনো ধরনের প্রশ্ন ছুটতে পেরেছে। সেটি আবার খণ্ডানো গেছে। সেটি হচ্ছে যে আপনারা জানেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাবেক পুলিশ প্রধান, বর্তমান পুলিশকে নিয়ে যেভাবে তাদের দৃষ্টিতে যে অতিরঞ্জিত সংবাদ প্রকাশগুলো হচ্ছে, সেগুলো যাতে মানুষ বিরত থাকে, গণমাধ্যম কর্মীরা যাতে বিরত থাকে, সেই আহ্বান সেটি জানিয়েছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো সেখানে গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষ এবং বিভিন্ন বুদ্ধিভিত্তিক চর্চা যারা করেন তাদের ওখানেও কিন্তু একটু বিতর্কের জন্ম নিয়েছে। যদিও পরবর্তীতে অতিরিক্ত আইজিপি এসবি প্রধান মনিরুল ইসলাম তিনি এই বিষয়টি খোলাসা করেছেন যে আসলে এখানে বিতর্কের কোনো সুযোগ নেই। সেটি গণমাধ্যমকে তিনি অনুরোধ করেছেন যাতে অতিরঞ্জিত কোনো সংবাদ প্রকাশ না হয় বা প্রচার না হয়, কারণ সকলের সম্মান নিয়ে অবশ্যই থাকতে চায়, এবং একটা বাহিনীর বিরুদ্ধে এভাবে ঢালাওভাবে যদি অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয় সেটি আসলে রাষ্ট্রের জন্য খারাপ। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। তিনি তার 1 জুলাই
সে বিষয়গুলো আসলে ব্যাখ্যা দিয়েছেন। পুলিশ সদস্য কেন, যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগত ভাবেই তো আসলে এটা যে কেউ করতে পারেন, তো অনুরোধ রাখা না রাখা সেটি আপনাদের বিষয়, আমরা শুধুমাত্র অনুরোধ করি। চৌধুরী আব্দুল আল মামুন তিনি কিন্তু এই সমস্ত তর্ক বিতর্ক এরপরে মনোবল ভাঙা চাঙা, তারপরে সাবেক পুলিশ প্রধান নিয়ে, সাবেক কমিশনার নিয়ে, এই যে এত কিছু হচ্ছে, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন বা অন্য যারা কর্মকর্তা রয়েছেন তারা একটু একটু বিশ্লেষণ করবার চেষ্টা করছেন গণমাধ্যমের কাছে বা সাধারণ মানুষের কাছে, কিন্তু পুলিশ প্রধান হিসেবে চৌধুরী আব্দুল আল মামুন কোনো বিতর্কে তিনি জড়াননি। তিনি একেবারে নিট অ্যান্ড ক্লিন। যেটা তদন্তাধীন বিষয়ে আমি কথা বলতে চাই না। আর আমি দেখেছি শুনেছি যে এই আমাদের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আর সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তাদের বড় বৈঠক হয়েছে। আশা করি যে কোনো ভুল বুঝাবুঝি আলোচনার মধ্যেও দিয়ে নিরসন হবে ইনশাআল্লাহ। তো চৌধুরী আব্দুল আল মামুনকে দ্বিতীয় দফা চুক্তিভিত্তিক নিয়োগ, 1 বছরের নিয়োগ দেওয়ার ফলে যেটি হয়েছে যে পুলিশের যে 12তম ব্যাচ রয়েছে, সেই 12তম ব্যাচের 2জন শীর্ষ কর্মকর্তার আইজিপি হওয়ার সুযোগ হাতছাড়া হলো। একজন হচ্ছে এটিও অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান রুহুল আমিন, তিনি অতিরিক্ত আইজিপি র্যাঙ্ক হোল্ড করেন, এই পদে আছেন। আরেকজন হয়েছে পুলিশ সদর দপ্তরের কামরুল হাসান, তিনি অ্যাডমিনিস্ট্রেশন, অতিরিক্ত আইজিপি অ্যাডমিনিস্ট্রেশন পদে রয়েছেন। এই 1 বছরের মধ্যে দুজনের একেবারে অবসরের সময় এসে যাবে। এই দুজন 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কারণে 12তম ব্যাচের, পুলিশের 12তম ব্যাচের এই 2জন কর্মকর্তা, 2জনের কেউ একজন হয়তো আইজিপি হতে পারত, এই 2জন আসলে আর তাদের সুযোগ থাকছে না। তারা এই 1 বছরের মধ্যেই রিটায়ার করবেন। আমাদের সহকর্মী যত দ্রুত আরোগ্য লাভ করুক এবং যে চিকিৎসা দেওয়া দরকার আমরা তার সেই চিকিৎসা ব্যবস্থা করব। 13তম ব্যাচের একজন কর্মকর্তা, উনি যোগ্য এবং উনি খুবই দূরদর্শী এবং তিনি তার কর্মের ছাপ রেখেছেন প্রত্যেকটি জায়গায়, সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে। তিনি হচ্ছেন মনিরুল ইসলাম। চৌধুরী আব্দুল আল মামুন অবসরে যাওয়ার পর যেটি সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে যে এসবি যে বিশেষ শাখার যে প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তিনি আইজিপি হওয়ার একেবারে খুবই সম্ভাবনা রয়েছে। এবং মনিরুল ইসলামকে আমরা সবাই চিনি, সবাই জানি উনি একজন সজ্জন ব্যক্তি। উনি সবচেয়ে বেশি পপুলার হয়েছেন তিনি যখন ডিবির ডিটেকটিভ ব্রাঞ্চের ডিসি হিসেবে তিনি এখানে নিয়োগ পান। সেই সময় ডিএমপি কমিশনারের মুখপাত্র হিসেবেও তিনি কাজ করেন এবং ডিএমপি কমিশনার শুধু নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশই শুধু নয়, উনি ডিবির যত কর্মকাণ্ড পরিচালিত হতো অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মনিরুল ইসলাম সেখানে আসলে অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি, তার হাতে আসলে কাউন্টার টেরোরিজম ইউনিটের জন্ম হয়। তিনি কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিষ্ঠায় বিশাল একটি ভূমিকা রাখেন। কাউন্টার টেরোরিজম ইউনিটের বিল্ডিং তৈরি থেকে শুরু করে নিজস্ব অফিস তৈরি থেকে শুরু করে জঙ্গি, বাংলাদেশের জঙ্গি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই জঙ্গি নিরোধে, জঙ্গিদের দমনে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। এবং এইটি আসলে অনস্বীকার্য যে তিনি যে কর্মকাণ্ড করেছেন এই পুলিশ কর্মকর্তা হিসেবে, সেটি আসলে সবার চোখের সামনে ভাসছে। কারণ যখন বাংলাদেশে হলিউটিজেনের পরে 2016 সালের 1 জুলাই হলিউটিজেনের পরে যখন জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠছিল, তখন কিন্তু এই মনিরুল ইসলাম এসবি প্রধান, যিনি বর্তমানে এখন, এই মনিরুল ইসলাম একেবারে কঠোরভাবে সারা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হয়েছেন। তো চৌধুরী আব্দুল আল মামুনের পরেই সম্ভবত মনিরুল ইসলাম আইজিপি হিসেবে আসবেন এবং 12তম ব্যাচে যেটি বলেছি যে 2জন কর্মকর্তা এরই মধ্যে 1 বছরের মধ্যে তারা অবসরে যাবেন। একজন হচ্ছেন এটিইউ অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান রুহুল আমিন এবং অতিরিক্ত আইজিপি কামরুল হাসান, তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করছেন পুলিশ সদর দপ্তরে। চৌধুরী আব্দুল আল মামুন এখনও পর্যন্ত তিনি আসলে যেটি বারবার বলছি যে আসলে বাংলাদেশ পুলিশের ইতিহাসে অনেক পুলিশ কর্মকর্তা, অনেক পুলিশ প্রধান এসেছেন, সেটি হচ্ছে যে অনেক সজ্জন পুলিশ কর্মকর্তার মধ্যে চৌধুরী আব্দুল আল মামুনের নাম অনস্বীকার্য। তার কারণ হচ্ছে তিনি আসলে মিষ্টভাষী, তিনি একেবারেই কোনো ধরনের কি বলে মুখ ফসকে যে বাজে কথা বা একটু অতিরঞ্জিত কথা এগুলোর তিনি ধারে কাছে নেই। তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কগুলো
তিনি খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যার যে পুলিশ ডিপার্টমেন্টে, পুলিশ বিভাগে, যে সেক্টরে যার যেটা দায়িত্ব, তিনি তাদেরকে স্বাধীনভাবে কাজ করবার জন্য সুযোগ দিয়ে থাকেন। যে যার যেমন ডিএমপির কাজ করবে, ডিবির কাজ করবে, সিটিটিসির কাজ করবে, যার কাজ শেষে করবে, তিনি একজন অভিভাবক হিসেবে শুধুমাত্র মনিটর করেন এবং কোনো পরামর্শ থাকলে সেটা অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তিনি সেটাকে পরামর্শ প্রদান করে থাকেন পুলিশের অন্য ডিপার্টমেন্টে। তো চৌধুরী আব্দুল আল মামুন এই কারণে বাংলাদেশের ইতিহাসে, পুলিশের ইতিহাসে আসলে ইতিহাস রচনা করলো যে তাকে দুইবার সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এখন অনেকে বলাবলি করছেন স্যাংশন পাওয়ার কারণেই হয়তো সরকার তাকে একটু সদয় হয়েছে, তাকে দুইবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। যেভাবেই হোক এটি তার অর্জন।